তারেক, প্রথমত আমি একটু কন্ডিশনটা নিয়ে জিজ্ঞেস করতে চাই। কারণটা হচ্ছে ইন্টার মায়ামির স্টেডিয়ামে আপনি এর আগের দিন বলছিলেন যে ছাদ খোলা স্টেডিয়ামে খেলা, সো কন্ডিশন ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। একদিকে মেসি আছেন, রদ্রিগো দি পল আছেন, যারা ইন্টার মায়ামির হয়েই খেলেন, সো ফিজিক্যাল অ্যাডভান্টেজের একটা জায়গা তো অবশ্যই আছে। আমি একটু ঠিক এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার আবহাওয়া, সামগ্রিক বিষয় সম্পর্কে প্রথমত জানতে চাইবো। আমি এখানকার ওয়েদার আপডেট অবশ্যই জানাবো, তবে আর্জেন্টিনার ম্যাচ কি হবে সেটা নিয়েও আলোচনা হবে। তার আগে দর্শকদের সামনে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি আরো একটা অ্যাওয়ার্ড জিতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং সহকর্মী হিসেবে। এই মুহূর্তে গর্বিত বোধ করছি এবং আপনাকে অভিনন্দন। যেটি বলছিলাম, যে ওয়েদার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে স্টেডিয়ামের পাশে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, একটা কিউবান রেস্টুরেন্টে খেতে এসেছি এবং একটা গাছতলায় আমি দাঁড়িয়েছি, তারপর আমি কিন্তু ঘামছি এবং প্রচুর গরম এই মুহূর্তে। এবং এইটা নিয়ে লিওনেল স্ক্যালোনি তিনিও কিন্তু কথা বলেছেন যে এই সময়ে এখানকার 6টায় ম্যাচ, তার মানে সন্ধ্যা হবে কিন্তু তখনও সূর্যের আলো থাকবে। তারপরও তিনি কিন্তু বলেছেন যে এটা শুধু আর্জেন্টিনার ম্যাচ দেখে নয়, এই সময়ে খেলাটা মানে ফুটবলের স্বাভাবিক যে ছন্দটা সেটা নষ্ট করে দেয়। তিনি রেফারেন্স হিসেবেও টেনেছেন এর আগে গত যে ফাইনাল ছিল কোপা আমেরিকা, সেখানেও এই একই সময় খেলা হয়েছিল, তখন কিন্তু বেশ গরম ছিল এবং সেই রেফারেন্স টেনে বলেছেন এটা আসলে ফুটবলের ছন্দটা নষ্ট করছে। এবং দর্শকদের আরো একটা ইনফরমেশন দিতে চাই, এখানকার গণমাধ্যমের খবর অনুযায়ী সন্ধ্যা 6টায় সেখানে মানে এখানে ঝড় হওয়ার একটা চান্স আছে এবং এখানে যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, আবার এই মুহূর্তে রোদ, এরকম একটা ওয়েদার এখানে আমরা এসে দেখতে পাচ্ছি। তো ঝড়ের পূর্বাভাসটাও কিন্তু আছে এবং খুব ইন্টারেস্টিংলি এখন পর্যন্ত 2টা ম্যাচ বিলম্ব হয়েছে, একটা ফ্রান্স ইরাক ম্যাচ এবং সবশেষ মেক্সিকো এবং ইকুয়েডরের ম্যাচটাও কিন্তু বজ্রবৃষ্টি এবং ঝড়ের কারণে এটা কিন্তু বিলম্বিত হয়েছিল। তো সেই সংখ্যাতেই আর্জেন্টিনার ম্যাচ নিয়েও আছে এবং কেবার্দের বিপক্ষে ম্যাচের আগে অনেক কিছু মাথায় নিয়েই কিন্তু স্কালোনি তার দলকে মাঠে নামাবেন। সামি, তারেক, এটার একটু প্লেইং কন্ডিশনটা আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলে দেন, কারণ দর্শকদের মধ্যে অনেক কনফিউশন বিরাজ করে। ক্রিকেটে যেমন ডাকওয়ার্ড টুইস্ট মেথড থাকে, রিজার্ভ ডেতে খেলা যায়, রিজার্ভ ডেতে খেলা না গেলে এক এক পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এখানে আসলে বাইলজে কি বলা আছে? ডেফিনেটলি আপনি যেটা বৃষ্টির বা ঝড়ের কথা বলছেন, আমরা বিলম্বিত ম্যাচ দেখেছি, বাট কোনো কারণে যদি দেখা গেল আজকের দিনে আর খেলা শুরু করাই গেল না, আফটার ম্যাচটা আসলে কি, এরপরে আসলে কি কি হতে পারে? এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি ম্যাচ বিলম্বিত হয়েছে, তার মধ্যে 2টা ম্যাচ আপনি যদি দেখেন ফ্রান্স এবং ইরাক ম্যাচ, সেটা কিন্তু ম্যাচের মাঝখানে যে থান্ডারস্টর্ম বা বজ্রবৃষ্টি হয়েছে এবং তখন কিন্তু ম্যাচটা বিলম্বিত হয়েছিল, মানে ম্যাচের মাঝখানে ছিল এবং পরিবেশ অনুকূলে আসার পর, আবহাওয়া অনুকূলে আসার পর ম্যাচটা কিন্তু আবার শুরু হয়েছে। এবং তার একটা ডিফারেন্ট সিনারিও ছিল মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচে, সেখানে কিন্তু ম্যাচের আগেই সেটা হয়েছে এবং প্রায় ঘন্টাখানেক পর কিন্তু ম্যাচটা শুরু হয়েছে। ফিফা তাদের এই যেহেতু এখানকার ওয়েদার এবং কন্ডিশন এরকম হওয়ার সম্ভাবনা বেশি, সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু এবার তাদের নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে। এর আগে ওয়ার্ল্ড কাপ গুলোতে আমি আসলে এরকমটা দেখিনি, কিন্তু এবং এখানে অলরেডি 2টা ম্যাচে হয়ে গেছে এবং আজকের ম্যাচ নিয়েও একটা শঙ্কা আছে, যেটা স্থানীয় গণমাধ্যম বলছে এবং আবহাওয়ার পূর্বাভাসও একই কথা কিন্তু বলছে। সেই ক্ষেত্রে আমার যতটুকু এখন পর্যন্ত মনে পড়ছে, খুব সম্ভবত সামি, এখন যেহেতু নকআউটের ম্যাচ, যদি কোনো কারণে এটা আসলে বিলম্বিত হলে 1 ঘন্টা 2 ঘন্টা এরপর ম্যাচটা শুরু হবে এবং কোনো কারণে যদি আজকের দিনে ম্যাচটা শুরু করা না গেলে সেটা হয়তো রিজার্ভদের একটা সিস্টেম আছে। কিন্তু এখানে আমি অনেক কিছুই ডিপেন্ড করে, কারণ অনেক দর্শক তারা এই ম্যাচটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসেন, তাদের ফ্লাইটের শিডিউল থাকে, তাদের হোটেলের শিডিউল থাকে। তো ফিফা চেষ্টা করে যে ম্যাচটা 1 ঘন্টা বা 2 ঘন্টা দেরি হলেও ম্যাচটা যেন ওই ডেতেই ম্যাচটা শেষ হয়ে যায়। এবং এখানকার বৃষ্টির তো কোনো সমস্যা নেই, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে বজ্রবৃষ্টি যেটা হচ্ছে সেটা নিয়ে একটু ফিফার কনসার্ন, এবং সেটা কিন্তু খুব বেশি স্টে করে না, লম্বা সময় কিন্তু সেটা হয় না, যে কারণে আমার মনে হয় না যে ম্যাচ রিজার্ভ ডেতে যাওয়ার মতো পরিস্থিতি এখানে তৈরি হয় বা আজকেও হবে। আহ আজকের ম্যাচটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে। সামি, তার আগে আর্জেন্টিনা টিমের কোনো আপডেট আপনার কাছে আছে কিনা, একদম লেটেস্ট আপডেট? যেমন রোমেরো ফিরছেন, সেই ব্যাপারটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমগুলোর কাছ থেকে, বাট স্ট্র্যাটেজি ওয়াইজ কোনো পরিবর্তন বা কোনো কিছু আসতে পারে কিনা? কারণ টুইটার বা অন্যান্য সাইটগুলোতে আমরা এক এক সময় এক এক কাইন্ড অফ ফরমেশন দেখি। আপনার কাছে কোনো লেটেস্ট আপডেট আছে কিনা যে আসলে আর্জেন্টিনা কেমন লাইন আপ নিয়ে নামতে পারে? সামি, কালকে লিওনেল স্কালোনি তিনি একটা আইডিয়া দিয়েছেন এবং তিনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তিনি মেনশন করেছেন ওই প্রেস কনফারেন্সে। সেখানে তিনি বলেছেন যে উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে
রাউন্ড অফ 32 সম্ভাব্য প্রতিপক্ষ ধরেই তিনি তার প্রস্তুতি আগেই সেরে ফেলেছেন। মানে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে যে যে গ্রুপে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরব আছে সেখানে তারা প্রথম ম্যাচটা দেখেই হয়তো জাজ করে ফেলেছে এবং কেপ ভার্দে সম্পর্কে যে স্কালোনির খুব ভালো জানাশোনা বা পড়াশোনা হচ্ছে সেটা সেটা তিনি প্রেস কনফারেন্সে নিজেই স্বীকার করেছেন এবং সবচেয়ে ভালো লেগেছে প্রেস কনফারেন্সে তিনি খুব হাসি মুখে ছিলেন। সেই স্বস্তিটা নিশ্চয়ই রোমেরোর ইনজুরি থেকে ফেরা এবং তিনি মেদিনার কথা বলেছেন, নিকো গঞ্জালেসের কথা বলেছেন যে তারা সবাই ফিট আছে। মানে দল হিসেবে আর্জেন্টিনা এই মুহূর্তে ফিট আছে। কিন্তু এটা নিশ্চিত জর্ডানের বিপক্ষে যে একটা আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা সেখানে কিন্তু তিনি অনেকগুলো পরিবর্তন এনেছিলেন। এবার এই ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে সেটা হচ্ছে না, মানে অস্ট্রিয়ার বিপক্ষে যে লাইন আপটা ছিল সেটাই হয়তো তিনি কেপ ভার্দের বিপক্ষে খেলবেন এবং কেপ ভার্দের যেটা শক্তির জায়গা সেটা হচ্ছে তারা মিডফিল্ডে প্রতিপক্ষকে খুব ভালো চয়েস করে এবং সেই জায়গাটায় তারা বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাকে কিন্তু গোল পায় এবং তাদের ডিফেন্স তো নিঃসন্দেহে ভালো। ভোজনিয়া তিনি প্রস্তুত, মেসি বা আলভারেজ, লাউতারো মার্টিনেজ যেই খেলেন তাদেরকে আটকানোর জন্য। সেই জায়গাটায় স্কালোনি কিন্তু মিডফিল্ডে তার যে ত্রয়ী ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং তিনি নিকো গঞ্জালেসের কথাও কিন্তু বেশ ভালোভাবেই বলেছেন। তার মানে সেই জায়গাটাও তিনি চিন্তা করছেন। তো সব মিলিয়ে মনে হয় যে স্কালোনি খুব বেশি পরিবর্তন, মানে জর্ডান ম্যাচের হিসেবে এই ম্যাচে তো বিপুল পরিবর্তন আসবে, মানে একটা বড় পরিবর্তন আসবে। কিন্তু আমার যেটা ধারণা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা যে ফরমেশনে এবং যে প্লেয়ারদের দিয়ে খেলেছে কেপ ভার্দের বিপক্ষেও সেই একই ফরমেশনে ম্যাচটা মাঠে নামবে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে তারা কিন্তু তাদের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে যে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটা খেলতে। এবং এটার সাথে একটা ছোট্ট জিনিস আপনাকে একটু অ্যাড করে দিতে চাই যে অনেকের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে আর্জেন্টিনা এই ম্যাচটা কি করবে। আমার প্রেডিকশন যেটা বলে আর্জেন্টিনা টিমকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। এখানে তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ হচ্ছে ইন্টার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে খেলা হবে। এখানে মেসি এবং ডিপল তারা দুজনেই তারা এখানে খেলেন এবং আর্জেন্টিনা দলও কিন্তু সেই ওনারশিপটা তাদের মধ্যে চলে এসছে। এবং আপনি যদি দেখেন যে নক আউটে যারা চমক দেখানো দল, কঙ্গোর কথা আপনি বলতে পারেন, যারা আফ্রিকান, সেনেগাল ভালো করেছে, তারা কিন্তু এই নক আউট স্টেজে এসে তাদের সেই রিদমটা আসলে ধরে রাখতে পারে না। এখানে তো ডু অর ডাই ম্যাচ, সেই জায়গাটায় নিশ্চয়ই আমার যেটা মনে হয় যে কেপ ভার্দে তো হারানোর একেবারেই কিছু নেই, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু অভিজ্ঞতা আর্জেন্টিনাকে কিছুটা হলেও বা বেশ ভালোভাবে এগিয়ে রাখবে। অ্যাটলিস্ট নক আউটের ম্যাচ কিভাবে জিততে হয় বা রেসে কিভাবে টিকে থাকতে হয়। সামি।